আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী। ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তাই তার জীবনী থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা যদি দেখি, ডক্টর মোহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করেছিলেন 1940 সালের 28শে জুন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1940 সালের 28শে জুন। কোথায়? চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস এরপর যদি আমরা যেটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে শিক্ষা জীবন। শিক্ষা জীবন চট্টগ্রাম কলেজে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএ এবং এমএ পাশ করেন। বিএ এবং এমএ পাশ করার পর ডক্টর মোহাম্মদ ইউনূস ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান। এরপর যদি আমরা দেখি ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা ঘটনার মধ্যে 1962 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন, সেই কলেজ চট্টগ্রাম কলেজে তিনি অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগদান করেন। চট্টগ্রাম কলেজে ডক্টর মোহাম্মদ ইউনূস 1962 সালে অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগদান করেন। এরপর আমরা জানি 1983 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। 1983 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। এরপর 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনার একটি। এই গ্রামীণ ব্যাংকের ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপিত হয়েছিল নবযুগ তেভাগা খামার থেকে। তিনি প্রথমে নবযুগ তেভাগা খামার প্রতিষ্ঠা করেছিলেন। নবযুগ তেভাগা খামার প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে 1974 সালে। 1974 সালে নবযুগ তেভাগা খামার প্রতিষ্ঠা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা নিয়ে একটা কনফিউশন অনেক সময় তৈরি হয় যে 1976 নাকি 1983। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় ব্যাংক হিসেবে 1983 সালে, কিন্তু গ্রামীণ ব্যাংক হচ্ছে প্রকল্প রূপে কাজ শুরু করে 1976 সালে। প্রকল্প রূপে কাজ শুরু করে 1976 সালে। যদি বলা হয় গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কাজ শুরু করে কত সালে? 1976 সালে, কিন্তু ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে 1983 সালে। গ্রামীণ ব্যাংক সম্পর্কে আরো দুইটা তথ্য পরীক্ষা আসে, সেটা হচ্ছে বাংলাদেশের বাইরে প্রথম গ্রামীণ ব্যাংক চালু করে হচ্ছে মালয়েশিয়া। আর হচ্ছে গ্রামীণ ব্যাংকের যে নীতি, সেটা কি? দারিদ্র পীড়িত জনগণদের জামানত ছাড়াই ক্ষুদ্র ঋণ দেওয়া, যা মাইক্রো ক্রেডিট বা গ্রামীণ ক্রেডিট নামে পরিচিত। এই মাইক্রো ক্রেডিট বা গ্রামীণ ক্রেডিট প্রথম যে দেশে চালু হয়েছিল সেটা হচ্ছে জাপানে প্রথম চালু হয়েছিল। এরপর আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা গ্রন্থগুলোর মধ্যে আমরা যদি দেখি, সেটা হচ্ছে থ্রি ফার্মার্স অফ জোবরা। এছাড়াও আছে গ্রামীণ ব্যাংক অ্যাজ আই সি ইট। তারপর তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থটা হচ্ছে দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে, যা তার আত্মজীবনীমূলক গ্রন্থ। আমরা জানলাম যে থ্রি ফার্মার্স অফ জোবরা, গ্রামীণ ব্যাংক অ্যাজ আই সি ইট। কিন্তু যদি প্রশ্ন আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। এরপর আমরা জানি নোবেল শান্তি পুরস্কার কবে পায়? নোবেল শান্তি পুরস্কার পায় 2006 সালে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নোবেল শান্তি পুরস্কার কোন ক্যাটাগরিতে পায়? শান্তিতে কিন্তু পায়। নোবেল পুরস্কারটা শান্তিতে পায় ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অর্থনীতিবিদ। আমরা অপশনে যখন আমরা দেখি অর্থনীতি ক্যাটাগরিটাও আছে, তখন আমরা অর্থনীতি দাগাইতে চাই, কিন্তু নোবেল পুরস্কার পায় 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে। আর দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় এবং বাংলাদেশি হিসেবে প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। বাংলাদেশের প্রথম এবং একমাত্র, এরপর কেউ আর নোবেল পুরস্কার পাননি। যদি বলা হয়
শান্তিতে দক্ষিণ এশিয়ায় কততম হিসেবে নোবেল পুরস্কার পান? দ্বিতীয়। আর প্রথম পেয়েছিলেন মাদার তেরেসা। শান্তিতে, সাহিত্যে প্রথম পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু শান্তিতে প্রথম মাদার তেরেসা, দ্বিতীয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর ক্রীড়াঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনুসের অসম্ভব অবদান রয়েছে। আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে 2016 সালে অনুষ্ঠিত হয় রিও অলিম্পিক। এই রিও অলিম্পিকে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে 2016 সালে রিও অলিম্পিকে ডক্টর মোহাম্মদ ইউনুস মশাল বহন করেছিলেন। এরপর 2020 সালে টোকিও অলিম্পিক, করোনার কারণে যা 2021 সালে অনুষ্ঠিত হয়। এই টোকিও অলিম্পিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে লরেল অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। এরপর 2024 সালের প্যারিস অলিম্পিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের 3-0 তত্ত্ব, 3-0 থিওরি, এটা খুবই ইম্পর্টেন্ট। 3-0 থিওরি, 3-0 থিওরির মধ্যে অন্তর্ভুক্ত কি কি? 3-0 থিওরির মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে শূন্য দারিদ্র, শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য বেকারত্ব, শূন্য বেকারত্ব, আর শূন্য নিট কার্বন নিঃসরণ, শূন্য নিট কার্বন নিঃসরণ। এটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের 3-0 তত্ত্ব। যেহেতু এখানে 3টি অপশন রয়েছে, তাহলে এখানে যদি বলা ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনটি 3-0 থিওরির অন্তর্ভুক্ত নয়, এটা খুবই কোশ্চেন করা সহজ। এই 3-0 থিওরিটা 2024 সালের প্যারিস অলিম্পিকের মূল বার্তা হিসেবে ঘোষণা করা হয়। আর 2023 সালে ডক্টর মোহাম্মদ ইউনুসকে WFS এর আজীবন সম্মাননা প্রদান করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্রীড়াঙ্গনের অবদান এগুলাই। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস 2024 সালে তো অন্তর্বর্তীকালীন সরকারে 2024 সালে 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করে প্রধান উপদেষ্টা হিসেবে, এবং 2024 সালের 8ই আগস্ট তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনী থেকে যে কোশ্চেনগুলো সব থেকে বেশি আসে সেগুলোই আজকের ক্লাসে আলোচনা করা হয়েছে। তার জীবনী থেকে আলোচনা অনেক করা যাবে, কিন্তু সবচেয়ে প্রশ্ন আসার সম্ভাবনা যেগুলোতে সবচেয়ে বেশি, সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হয়েছে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।